অফিসার মায়ার জন্য বড়মবাবু নিজের শেষ ইচ্ছাটা পূরণ করলো, আর এদিকে প্রার্থনা বিরোধিতা করলো তার। তখনই আমরা দেখব শিবপ্রসাদ অ্যারেস্ট করলো নিজের শ্বশুর মশাইকে। বন্ধুরা, সঠিক ও নিষ্পাপ ভালোবাসা থাকলে কি কি হয় সেটাই দেখব আজকের পর্বে। যখন বড়মবাবু নিজের বুকে পাথর রেখে নিজের ভালোবাসা অর্থাৎ নন্দিনী মুখার্জিকে পিড়িতে নিয়ে যায়, তার চোখের সামনে সবটা দেখতে থাকে বন্ধুর বুকের কষ্ট। সেইখানে শিবপ্রসাদ শিবু সবটা চোখ মুখ বুঝিয়ে মেনে নেয়। কে বা করবে, সবটা যে তারই দায়িত্ব। কিন্তু শিবপ্রসাদ আগের থেকে একটি প্ল্যান রেডি করে রাখে, আর মায়াকে পুরো দায়িত্বটা দেয় এই পুরো ব্রাঞ্চটাকে সামলানোর এবং পুরো বিয়ের মণ্ডপে সবাই মুখোশ খোলা। এদিকে গৌরব মহাশয় দেখে বড়মুখিত রেগে যায়, কিন্তু তার মাথায় একটি কথা বারবার চলে যে তাকে যেভাবে হোক এই বিয়েটা সম্পন্ন করতে হবে। আর গৌরবকে গগন বারণ করে কোনো সিন ক্রিয়েট না করতে, কিন্তু বড়রামের এই উপস্থিতি কোনোভাবেই গৌরব মেনে নিতে পারে না। গৌরব বলে, আপনি কি অবুঝ? আমি বারণ করেছি তো ওকে না নিয়ে আসতে বিয়ে মণ্ডপে, তারপরেও এই কাজটা কেন করলেন নন্দিনী মুখার্জি? আপনি এই সবটা জেনে শুনে করেছেন। তাতেই রেগে গিয়ে সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় বসিয়ে দেয় নন্দিনী মুখার্জি। আর বীর মণ্ডপ নিমেষের মধ্যেই কীভাবে যে বদলে গেল একটি ঝগড়াতে বোঝা গেল। এদিকে মায়া দায়িত্ব পালন করে সমস্ত এভিডেন্স নিয়ে চলে আসে বীর পিড়িতে সেই ঝগড়া আটকানোর জন্য। তখন শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, সব প্রমাণ ভেরিফাই করেছো তো? সে বলে হ্যাঁ। তারপরে আমরা দেখব শিবপ্রসাদ আবারও চেক করে ফাইলটি এবং গগন ও গৌরবকে দেখায়। গৌরব পুরো ফাইলটি দিকে অবাক হয়ে গেলেই শিব বলে, আমার পরিবারের দিকে আঙুল তোলা আপনার উচিত হয়নি। এবার আমার সাথে চলুন, আপনাকে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে গিয়ে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার আছে। তখন গৌরব বলে, কি করছেন কি? বাড়ির নতুন জামাইয়ের সাথে আপনারা এমন দুশ্চরিত্র ব্যবহার করেন? ছি, আমরা ভাবতেও পারিনি। তারপরে শিবু বলে, এসব কথাবার্তা নয় পরে বলবেন। তারপরে তাকে নিয়ে চলে যায় শিবনাথ। এদিকে আরাধ্যা বলে, এবার এবার বর্দি ভাইয়ের কী হবে? বর্দি ভাই নিজের জীবনটা কি শেষ করে ফেলবে? তখনই বর্দি ভাই মনে ভাবনা চিন্তা করে চলে যায় তার আসল প্রেমিকের কাছে আর বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার আসল ভালোবাসা বুঝতে পারিনি বড়রামবাবু, তাই আমি ফিরিয়ে নিতে চাই সবটা। তখনই বড়রাম বলে, এ বাবা, আপনি আমার কাছে হাত জোর করছেন কেন? আমি আপনাকে পাওয়ার জন্য সবটা ত্যাগ করেছি, আর আপনাকে পাওয়ার জন্য আমি সব কিছু মেনেও নিচ্ছিলাম। তখনই টটিনি বলে, এবার কাজটা নিজের করে নিন, আর বড়রামবাবু নিজের স্ত্রীকে আপন করে যত্ন করে রাখবেন। তারপরেই আমরা দেখব বড়রাম সবটা শেষ করে নিজের করে নেয় সারা জীবনের জন্য বর্দি ভাইকে। এদিকে কোনো বেশ চিন্তিত পেছন থেকে শিবপ্রসাদ এসে বলে, কি হয়েছে কি? একটা একটা করে আপনার সব মেন ইনভেস্টার সব জেলে যাচ্ছে তাই চিন্তা করছেন? কর্ণ বলে, এসব কিছু কীভাবে জানছো তুমি? আমাদেরকে ইনভেস্ট করে কোম্পানিতে কে কে জড়িত? তখনই শিবপ্রসাদ বলে, কেন জানবো না? আমি তো এবারই মালিক, আর আমি কোম্পানির মালিক। তারপরেই শিবু চলে যায় বড়মের কাছে আর বলে, ভাই, তোর শেষ ইচ্ছাটা আমি পূরণ করেছি, আমার শারীর মান মর্যাদাটা রক্ষা করিস। তখনই তটিনী বলে, আমিও আমার দিদিকে তোমার হাতে তুলে দিয়ে চিরজীবন সুখী মনে করছি। বরং বলে, আমি সবটা দিয়ে আমার স্ত্রীকে রক্ষা করব, আর তার দিকে যে আঙুল তুলবে তার আঙুলেই বরম কেটে বাদ দিয়ে দেবে, কারণ বড়রামও বিষ্ণুর একটি অবতার। এটা হয়তো আপনি ভুলে যাচ্ছেন। তারপরে বড়রাম নিজের স্ত্রীর কাছে চলে যায়, আর এই সব কিছু দেখে পরিবারের লোক অর্থাৎ প্রার্থনা বলে, বাহ, ভালো করলি নাটকটা তো তুই। নিজে এসব কিছু জানার পরেও আমার দিদিভাইয়ের সাথে বাজে ব্যবহার করলি, তাকে একটা বিয়ের রেসে জড়িয়ে সব প্ল্যান করে করেছিস, তাই না? তখনই তটিনী বলে, এই বিয়েটা তো আমরা ঠিক করিনি, করেছে আমার বাবা, তিনি আসল খেলোয়াড়, আর তিনি সবটা জানি। তখনই আরাধ্যা বলে, তোর বাবাকে আগে অ্যারেস্ট কর, তারপরেই তো মানবো। তারপর শিবপ্রসাদ বলে, আমি এই ফাইলটিতে মায়া যেগুলো দিয়েছে সবটা দেখলাম, থেকে একটা জিনিস তো স্পষ্ট বুঝতে পেরেছি, এই বাড়িতে আনন্দের উৎসব একটি নামেই হচ্ছে, এটা আসলে একটা পুরো জাল, আর এই জালের নেটওয়ার্ক অনেক বড়। এখানে নিজের সন্তানকে ব্যবহার করে পুরো খেলাটাকে ঘোরানোর চেষ্টা করছে সত্যজিৎ মুখার্জি, যেটা প্রায়শ সবটাই করে ফেলেছিল উনি, শুধুমাত্র শেষ পর্যায়ে আমি বুঝতে পেরেছি।
আর এই সব কিছু থেকে তোমাকে বিশেষ করে বাঁচিয়েছে কে জানো নন্দিনী? তখন নন্দিনী অবাক হয়ে তাকিয়ে বলে, কে? তখন বড়রাম শক্ত করে হাত ধরে নন্দিনী বলে, আমি আমি আগে থেকেই সবটা বুঝতে পেরেছিলাম। এমনকি আমি আরাধ্যাকে কল করেছি। আরাধ্যা বলুক। আরাধ্যা তখন বলে, হ্যাঁ, আমি অবাক হয়ে গেছিলাম যে উনি এত এভিডেন্স এত তাড়াতাড়ি কী করে জোগাড় করলো। আমার তো অবাক লাগছিল পুরো বিষয়টি, বুঝতেও পারলাম না সঠিক ঠিক কী ঘটছে এখানে। আর উনি আমাকে কিছু বললেও না। আমি বারবার অনুরোধ করলাম, জিজ্ঞাসা করলাম সবটা বলার জন্য, কিন্তু তিনি বললেও না। বরং বলে, আমি যদি তোমাকে কিছু বলে দিতাম তুমি আগে থেকে সিন ক্রিয়েট করে বসতে, যেটার প্রভাব হয়তো এই বিয়েটাতে পড়তো এবং সবাই আগে থেকে অ্যালার্ট হয়ে যেত, যেটা পরবর্তী সময় আমাদেরকে মুখোশ খুলতে একটি বাধা হয়ে দাঁড়াতো, যেটা আমি একবারও চাইনি। তখনই শিবপ্রসাদ বলে, আমি একটা কথা বলবো? আমি সব থেকে অবাক লাগছে কি জানো, আমার শ্বশুরমশাই, যার কথা আমি বিশ্বাস করেছি, আমি ভাবছিলাম তিনি আর যাই নিচে না গো নিজের মেয়ের সাথে বাজে ব্যবহার করতে পারবে না, কিন্তু তটিনীকে তো প্রথমত আমার সাথে বিবাহ করার জন্য তাকে ত্যায্য পুত্রী করেছিল। এবং সব থেকে অবাক লাগার বিষয় কি জানো নন্দিনী, বিশেষ করে তোমাকে একটা কথা বলি, সব থেকে অবাক লাগার বিষয় হচ্ছে এই যে তুমি ওনার নিজের মেয়ে হওয়ার পরেও ওনার সবথেকে কাছের, ওনার কাছে তুমি ছিলে এতটি বছর, তোমার সাথে একবার বিয়ের একটি ভুল ঘটনা ঘটার পরেও উনি সব থেকে বড় ক্ষতি কারকে করার চেষ্টা করেছিল জানো? তোমাকে। তোমাকেও ভেতর থেকে পুরো ধ্বংস করার চেষ্টা করেছিল। একটা বিজনেস ডিলকে কমপ্লিট করার জন্য উনি তোমাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, যেটি সত্যি আমার বুকে আঘাত লেগেছে সব থেকে বেশি। শিবপ্রসাদের কথাবার্তা সবটা শুনে নন্দিনী ভেঙে পড়ে বলে, আমি কাকে বিশ্বাস করবো এই পর্যায়ে দাঁড়িয়ে? আমার বাবা আমাকে নিয়ে ব্যবসা করছে, যে ছেলেটাকে আমি বিবাহ করতে চলেছিলাম সে আমাকে টোপ দিয়ে আমার জীবনটা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকালকার সমাজ সত্যি খুব ভয়ঙ্কর, এটা তো আমি স্পষ্ট বুঝতে পারলাম। তখনই তটিনী এসে বলে, বড়দি ভাই, কিচ্ছু হয়নি, আমরা সঠিক সময় তোকে বাঁচিয়ে নিয়েছি। তোকে যে ভালোবাসে সে তোকে বিবাহ করেছে, তোর জীবন আমার থেকেও সুখী হবে রে। তখনই নন্দিনী বলে, সত্যি কথা বলছিস? আমি না ভয় পাচ্ছি বিশাল। আমি বুঝতে পারছি না কি আমার সামনে আসল আর কি নকল। আমি এত বড় একটা অ্যাডভোকেট হওয়ার পরেও, এত বড় বড় কেস লড়ার পরেও আমি নিজে অবাক হয়ে যাচ্ছি মানুষ চিনতে। তখনই শিবপ্রসাদ জিজ্ঞাসা করে, আমার বন্ধুর চোখে একবার তাকিয়ে বলো তো, তাকে তুমি আসল অনুভব করছো নাকি নকল? তখনই অবাক হয়ে যায় নন্দিনী মুখার্জি, বলে, আমি সত্যি কথা বলবো, আমি যখন প্রথম বড়রামের চোখে চোখ রাখি তখন বুঝতে পেরেছিলাম বড়রাম আমাকে ভালোবাসে। তার চোখে আমি স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখেছিলাম। কিন্তু শিবপ্রসাদ এই ভালোবাসা কখন যে মিথ্যে পরিণত হয় আমি বুঝতে পারবো না। কারণ আমাকে গৌরবও এই সেম ভালোবাসার লোভ দেখিয়ে আর এই সমাজকে হাত করে আমাকে তার স্ত্রী বানানোর চেষ্টা করেছিল। এত বড় একটা ক্রাইম করার পরে গৌরব সবটাকে কীভাবে যেন ঢাকা দিয়ে রেখেছিল। আমি নিজে একটা অ্যাডভোকেট হয়ে বুঝতেও পারিনি। মানুষ চিনি আমি এত, তারপরেও ওর সামনে দাঁড়িয়ে কীভাবে বোকা হয়ে গেলাম। শিবপ্রসাদ বলে, আমরা অনেক সময় বোকা হই, জীবন অনেক কিছু দেখায় আমাদেরকে, আর প্রতিটি পদক্ষেপে নতুন মানুষের সাথে আমাদের মেলামের সাথে আমরা প্রতিটি পর্যায়ে কিছু না কিছু শিখি, আর সেটাই হয়তো এখন হচ্ছে। তারপরেই শিবপ্রসাদ সবাইকে বলে, যা ঘটনা ঘটে গিয়েছে সেগুলো ভুলে যাও, এবার বড়মকে এই বাড়ির জামা হিসেবে মেনে নাও। তখনই পাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে, এটা তো পসিবল নয়। কোনো একটা কথা বলে দিচ্ছে, এই বাড়িতে জামাই যদি কেউ হয়ে থাকে সেটা একমাত্র গৌরব, তাকে ছাড়া অন্য কাউকে কী করে মানবো আমরা? এটা কি ছেলে খেলা নাকি? তার জন্য কার্ড ছাপিয়ে দিচ্ছি, তাকে বিয়ের জন্য সবাইকে নিমন্ত্রণ করছে, এখানে প্রতিটি ব্যক্তি জানে গৌরবের সাথে বিয়েটা হচ্ছে। কোথা থেকে একটি ফাইল এসে পুরো বিয়ের ডিসিশনটা চেঞ্জ করে দেবে? এটা মেনে নেওয়া যায় নাকি আজকালকার সমাজে দাঁড়িয়ে? মানুষটা হতেও পারে ভুল, আমি অ্যাকসেপ্ট করছি, মানুষটা হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে ভুল, কিন্তু তাই বলে তার বিয়ে ভেঙে দেবে? এটা মানতে পারছি না। তখনই অ্যাডভোকেট ম্যাডাম এসে বলে, ঠিকই আছে, আমি সবার সামনে দাঁড়িয়ে এই বিয়েটি মেনে নিচ্ছি, আমি নিজে এই বিয়েটি করতে রাজি, এবং আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হয়তো একটা বড় ধাক্কা, কিন্তু এটা আমার সামলানোর ক্ষমতা আছে, আমাকে হার মারলে হবে না। তা আমি এখানে প্রতিটি লোককে বোঝাতে চাইছি যে আপনারাও এটা মেনে নিন। আমি আজ থেকে বড়রামকে নিজের স্বামী হিসেবে মানছি, কারণ আমি একটি হিন্দু ধর্মের মেয়ে, আর আমার স্মৃতিতে যে সিঁদুরটা পরিয়েছে সে আমার আসলেই স্বামী। তার সাথে আমি এই 7 পাক ঘুরে
অগ্নি সাক্ষী রেখে বিভূতি সম্পন্ন করতে চাইছি। তারপরেই পাশ থেকে সত্যজিৎ মুখার্জি এসে বলে, যেটা করছিস ঠিক করছিস না, তুই যে পদক্ষেপটা নিলি সেটা হয়তো তোর জীবন সব থেকে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। তখন সত্যজিৎ মুখার্জিকে গিয়ে একটা ঠাঁটিয়ে চড় মানে নিজের রক্তের সম্পর্কের মেয়ে নন্দিনী, আর বলে, বাবা বলতেও তোমাকে আমাকে ঘৃণা লাগছে, কি বলে তোমাকে পরিচয় দেবো বলো তো? তুমি এতটা নীচ একটি ব্যক্তি, ছি 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 ছি, কীভাবে তোমাকে বলিয়ে বলো তো আমার বাবা? আমি এত কিছু পরেও একটা সঠিক বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ডিসিশন নিচ্ছি, তুমি সেটাকেও ঠুকরে দিচ্ছ, খারাপ বলছো, আমাকে ধমকি দিচ্ছ। আমি বুঝতে পারছি না তুমি বাবা নাকি কাল সাপ। এত বড় ক্ষতি করতে চায় কোনো মেয়ের কোনো বাবা? তুমি নিচে নেমে গেছো প্রচণ্ড। তখনই তটনি মা এসে বলে, কি বলছিস কে তোরা? সবটা সত্যি? বিয়ের মণ্ডপে আমি নিজে বুঝতে পারছি না কী করব, কিন্তু একটা জিনিস সব থেকে অবাক লাগছে, সত্যজিৎ এই কাজগুলো করেছে। তখনই শিবনাথের কাছে গিয়ে বলে, বাবা সবটা আমাকে সত্য কথা বলো, আমার হাজব্যান্ড এই কাজটা করেছে কি সত্যি? তখনই শিবপ্রসাদ মাথা হেলায় আর বলে, হ্যাঁ। তখনই সত্যজিৎ মুখার্জি কলার ধরে ঠাঁটিয়ে চড় মারতে থাকে তার নিজের স্ত্রী, আর বলে, আমার ঘৃণা লাগছে তোমাকে আমার নিজের স্বামী পরিচয় দিতে। তুমি কতটা নীচ হয়ে গেছো। সব ব্যবসা করতে আমি জানতাম, এত কোটি কোটি টাকা তুমি নড়াচড়া করতে, এই পরিবারকে দিয়েছো, আমি কোনো কিছুতে আটকাইনি তোমাকে। আমি আজ পর্যন্ত তোমার কোনো মতামতের বিরোধিতা করেছি, কিন্তু আজ যে তুমি কাজটা করেছো এটা আমি নিজেকে কোনোভাবেই মানতে পারছি না। তুমি বাবা পরিচয় ও একটি হাজব্যান্ড পরিচয় আমাদের চোখের সামনে থেকে তুমি নিজে হারালে। সত্যজিৎ মাথা হেঁট করে সবটা শুনতে থাকে। তখন কর্ণ বলে, স্টপ দিস, কী হচ্ছে কি? কোথাকার একটা ফাইল উড়ে এসে সবটা সত্য করে দেবে? এটা সম্ভব নয়, আগে ফাইলটা যাচাই হোক, তারপরে বিয়েটা হবে না হয়। তখনই নন্দিনী বলে, না, যে ছেলে আমাকে অ্যাডভোকেট হওয়া থেকে আটকাচ্ছে, যে ছেলে আমাকে বারবার ছোট করছে, বিয়ের মণ্ডপে এসে দাঁড়িয়ে সে আমাকে বলছে তোমার নাকি আগেও বিয়েটি ভেঙে গিয়েছিল, তুমি দুশ্চরিত্রা বলে, এই ছেলের সাথে আমি আমার নিজের সম্পর্ক আটকাবো? কোনোদিনই নয়। আমি এগিয়ে গিয়েছি অনেক, আর আমি চাই এবার বিয়েটি আমার বলরাম দেবের সাথেই হোক।